আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আসলে আমার অনেক ভালো লাগছে যে অনেকে আমাকে মেসেজ করছেন যে আসলে আমার ভিডিও দেখে অনেকে অ্যাপ্লাই করছেন এবং অনেকেরই অফার লেটার এসেছে। সো এটা আমার কাছেও অনেক আনন্দের বিষয় যে আমি আসলে আপনাদের জন্য কিছু করতে পেরেছি এবং সবার জন্য আমার পক্ষ থেকে শুভকামনা থাকবে যেন সবাই আসলে ভিসা নিয়ে স্লোভেনিয়াতে আসতে পারে। সো মেন পয়েন্টে আসি, অনেকে আমাকে আসলে আলাদাভাবে মেসেজ করছেন যে আসলে গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে। সো সেই বিষয়টা আমি আজকে আপনাদেরকে বলবো। সো প্রথমে আসি রিফান্ড পলিসি। সো এটা খুব গুরুত্বপূর্ণ, কারণ আপনি যখন টিউশন ফি দিচ্ছেন তার আগে অবশ্যই এই ব্যাপারটা আপনাকে ক্লিয়ার হয়ে নিতে হবে এবং আপনার মাইন্ড সেট করে নিতে হবে যে আপনি কোন সাবজেক্টে কোন ইউনিভার্সিটিতে জন্য আপনি আপনার টাকাটা পে করছেন এবং তাদের রিফান্ড পলিসিটা কি, এবং যদি না থাকে তাহলে আপনার আসলে কি হবে সেটাও আপনাকে জেনে নিতে হবে। সো প্রথমে আসি লুবলিয়ানা ইউনিভার্সিটি। সো লুবলিয়ানা ইউনিভার্সিটির আসলে অনেকগুলো ফ্যাকাল্টি, সব থেকে বেশি ফ্যাকাল্টি তাদেরই আছে এবং এক একটা ফ্যাকাল্টিরও আসলে এক এক রকম পলিসি রয়েছে, সবাই স্বতন্ত্র এবং এক একটা ইউনিভার্সিটির ক্যাম্পাস এক একটা জায়গায়, মানে ক্যাম্পাসও আলাদা আলাদা জায়গায়। সো তারপরেও ইন জেনারেল রিফান্ড পলিসিতে বলা আছে যদি কেউ টিউশন ফি জমা দেয় এবং রিফান্ড চাই এবং সেই রিফান্ডটা যদি অক্টোবর 15 এর ভিতরে যদি রিফান্ড পলিসির জন্য অ্যাপ্লাই করে তাহলে তারা মাত্র 10% ডিডাক্ট করে পুরোটাই রিফান্ড করে দিবে। এটা আর কোনো ক্লজ, এটা হচ্ছে প্রথম ক্লজ। এবং দ্বিতীয় ক্লজে রয়েছে যে যদি আপনার ডিসেম্বর 31-এর আগে যদি রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করা হয় বা এর পরে, তাহলে সেটা 70% এবং তার পরে গেলে সেটা 55% রিফান্ড আসবে। সো এবং সো আপনারা এই ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেবেন, কারণ স্লোভেনিয়া ভিসা আসতে আসতে মিনিমাম টিআরপি কার্ড পাইতে পাইতে অনেকেরই পরের বছর জানুয়ারি, মার্চ, এপ্রিল, মে পর্যন্ত চলে যায়। সো আসলে এই অবস্থাতে যদি আপনার ভিসা ক্যান্সেল হয় বা অ্যাডমিনিস্ট্রেটিভ ইউনিট যদি আপনার ভিসা রিজেক্ট করে, তাহলে আপনি রিফান্ড পাবেন কিনা সেই ব্যাপারটা আপনি অবশ্যই টিউশন ফি দেওয়ার আগে ইউনিভার্সিটিকে ইমেল করে ব্যাপারটা ক্লিয়ার হয়ে নেবেন যে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে আমি রিফান্ড পাবো কিনা। সো এগুলো লুবলিয়ানা ইউনিভার্সিটির। এবং এরপরে আসি ইউনিভার্সিটি অফ মারিবোর। ইউনিভার্সিটি অফ মারিবোরের যে রিফান্ড পলিসি রয়েছে তাতে বলা আছে যে সেম অক্টোবর 15-র ভিতরে যদি আপনি রিফান্ডের জন্য অ্যাপ্লাই করেন তাহলে ওরা ফুল রিফান্ড করে দিবে। এরপরে ডিসেম্বর 20 পর্যন্ত তাদের একটা ক্লজ রয়েছে। এরপরে ক্লজ আছে আপনার মূলত জানুয়ারি, ফেব্রুয়ারি। সো তারপরে ওদের বলা আছে যে যদি ভিসা রিজেক্ট হয় তাহলে সেইটা আপনার ফেব্রুয়ারির ভিতরে অ্যাপ্লাই করতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা ওরা বলে দিয়েছে সেটা ইউনিভার্সিটি অফ মারিবোরে, সেটা যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে রিজেক্ট হওয়ার 10 দিনের ভিতরেই আপনাকে রিফান্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে, যেন তাহলে তারা এই ব্যাপারে ডিসিশন নিতে পারে। সো এই ব্যাপারটা মাথায় রাখবেন, যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে 10 দিনের ভিতরেই আপনাকে রিফান্ডের জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। এবং অবশ্যই এই ক্ষেত্রেও বলে রাখি যে আপনি অবশ্যই ইউনিভার্সিটিকে মেইল করে আপনার পলিসিটা জেনে নেবেন যে আপনার যদি ভিসা রিজেক্ট হয় তাহলে কোন টাইমে যদি রিজেক্ট হয় তাহলে আপনাকে রিফান্ড দিবে, এটা অবশ্যই ক্লিয়ার হয়ে নেবেন। এখন আসি ইউনিভার্সিটি অফ নোভা গরিসা। সো ইউনিভার্সিটি অফ নোভা গরিসার কোনো স্পেসিফিক রিফান্ড পলিসি নাই, তাদের একটাই রিফান্ড পলিসি, সেটা হচ্ছে যে আপনার যদি শুধুমাত্র ভিসা রিজেক্ট হয় এবং সেই রিজেকশনটা যদি সেই রিজেক্টের যদি আপনি প্রুফ দেখান যে আমার এই যে ভিসা রিজেক্ট হয়েছে, সো এই জন্য আমি এখন টিউশন ফি ব্যাক
চাই তাহলে, এবং ওই রিজেকশনে যদি আপনার কোনো ফলস স্টেটমেন্ট না থাকে, অর্থাৎ যদি আপনার কোনো রং ইনফরমেশনের জন্য যদি আপনার ভিসা রিজেক্ট হয় তাহলে সেই লাইবিলিটি ইউনিভার্সিটি নেবে না। বাট যদি আপনার কোনো ডকুমেন্টেশন বা কোনো কিছু যদি ফলস না থাকে, সো ফলস খুবই কম হয়, আসলে ফলস হয় না আসলে যে ব্যাপারটা, তো যদি এটা হয় তাহলে আপনার রিফান্ড দিয়ে দেবে। এবং আমি নিজেও দেখছি অনেকেই রিফান্ড পাইছে ইউনিভার্সিটি অফ নোভোগোরিৎসা থেকে। এবং আদার্স যে ইউনিভার্সিটিগুলো রয়েছে, যেমন ইউনিভার্সিটি অফ প্রিমস্কা, সো প্রিমস্কাতে আসলে রিফান্ড পলিসি খুবই বাজে। সো যারা অ্যাপ্লাই করবেন, টিউশন ফি দিচ্ছেন, দেওয়ার আগে অবশ্যই ইউনিভার্সিটির কাছ থেকে কনফার্মেশনটা নিয়ে তারপরে টিউশন ফি দিবেন, কারণ আপনার টিউশন ফি দেওয়া হয়ে গেলে এটা অনেকগুলো টাকা। সো আপনি যদি ভিসা রিজেক্ট হয় তাহলে পরবর্তীতে এটা অনেকগুলোই আপনার টাকা লস হয়ে যাবে। সো এই ব্যাপারটা অবশ্যই মাথায় রেখে তারপরে আপনি টিউশন ফি দিবেন। অবশ্যই ইউনিভার্সিটিকে মেইল করবেন, আমি আবার বলছি ইউনিভার্সিটিকে ফর্মালি মেইল করবেন যে আমি টিউশন ফি দিতে ইচ্ছুক বা আমি দিব, বাট আমি তোমাদের রিফান্ড পলিসি সম্পর্কে জানতে চাই যদি আমার ভিসা রিজেক্ট হয়। কারণ এবং এটা অবশ্যই বলে নেবেন যে স্লোভেনিয়ার টিআরপি কার্ড পাইতে আসলে অনেক লেট হয়। সো এই মুহূর্তে আমি যদি ভিসা রিজেক্ট হয় তাহলে আমি টিউশন ফিটা রিফান্ড পাবো কি না, সো এই ক্রাইটেরিয়াগুলো অবশ্যই জেনে নিয়ে টিউশন ফিটা দিবেন। এখন আসি ব্যাংক ডকুমেন্ট। এটা নিয়ে আসলে অনেকেরই কনফিউশন রয়েছে। ব্যাংক ডকুমেন্ট নিয়ে আমি বলতে চাই, সেটা হচ্ছে স্লোভেনিয়ার জন্য কত টাকার রিকোয়ারমেন্ট, আসলে আপনার কত টাকা দেখাইতে হবে। মোটামুটি 8 লাখের উপরে আসে। সো আপনি যদি 8,50,000, 9 লাখ, 10 লাখ এটা দেখাইলেই এনাফ। এ হচ্ছে টাকার পরিমাণ। এখন কি স্পন্সর হবে আসলে, এখন আপনি যদি ব্যাচেলরের জন্য অ্যাপ্লাই করে থাকেন, ব্যাচেলরের জন্য আপনি আপনার ফ্যামিলির ব্লাড কানেক্টেড যারা আছে, আপনার ভাই আছে, আপনার মা আছে, আপনার বাবা আছে, আপনি যে কাউকেই দেখাইতে পারবেন আপনার স্পন্সর। বাট মাস্টার্সে আপনি আপনার বাবাকে স্পন্সরশিপ দেখাইতে পারবেন যদি আপনি কোনো জব না করে থাকেন। বাট মাস্টার্সে বেটার হয় আপনি যদি কোনো জব করে থাকেন তাহলে আপনি আপনার ইনকামের স্টেটমেন্ট শো করবেন এবং আপনি নিজেকে স্পন্সরশিপ ডিক্লেয়ার করবেন, সেটা বেটার হয়। যদি আপনি জব না করে থাকেন, যদি আপনার নিজের প্রুফ অফ ফান্ড না থাকে, তাহলে আপনার বাবাকে দেখাবেন, যার ইনকাম সোর্স আছে তেমন একজনকে আপনি আপনার স্পন্সর দেখাইতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। এবং আপনাকে যেই ব্যাংকের থেকেই আপনি স্টেটমেন্টটা দেখাবেন সেখানে 6 মাসের স্টেটমেন্ট দেখাইতে হবে যদি সেভিংস অ্যাকাউন্ট হয়ে থাকে। এবং আরেকটা জিনিস আপনাদেরকে বলে দিই, সেটা হচ্ছে স্লোভেনিয়া অনেক সময় কিন্তু ডাবল আপনার স্টেটমেন্ট চাই। প্রথমে আপনি যখন জমা দিবেন তখন একবার চাইতে পারে এবং এর ভিতরেও একবার কিন্তু আপনার স্টেটমেন্টটা চাইতে পারে। সো অনেকেই লোন নিয়ে আপনারা স্টেটমেন্ট দেখান, তো দেখা যাচ্ছে যে এম্বাসি ফেস করার পরে টাকা উঠায় নেন। সো এখানে একটু ওয়েট করবেন যেন আপনার সেকেন্ড ইন্টারভিউ পর্যন্ত যেন আপনার টাকাটা ওই ব্যাংকে থাকে, সেটা বেটার হয়। কারণ পরবর্তীতে যদি আপনার ব্যাংক স্টেটমেন্ট চাই তখন আপনি দিতে পারবেন না। আরেকটা ব্যাপার হচ্ছে এফডিআরও শো করা যায়, যাদের 6 মাসের স্টেটমেন্ট আপনারা দিতে পারবেন না বা যারা ব্যাংক অ্যাকাউন্টই খুলছেন নতুন, তখন আপনারা এফডিআর দিতে পারবেন। আরেকটা ব্যাপার হচ্ছে যে আপনারা যেই অ্যাকাউন্ট থেকে টিউশন ফিটা দিবেন সেই অ্যাকাউন্ট থেকে
যদি আপনার স্টেটমেন্টটা দেখান সেটা অনেক বেটার হয়। সো এটা না হলেও সমস্যা নেই, আপনি যে কোনো একটা ব্যাংকের অ্যাকাউন্ট থেকে আপনি দেখাইতে পারবেন। সো আরেকটা ব্যাপার হচ্ছে, যখনই আপনি স্পন্সরশিপটা দেখাবেন তখনই একটা নোটারিতে নিজেকে স্পন্সরশিপ ডিক্লেয়ার করবেন যে আপনি আপনার এই অ্যাকাউন্ট থেকে আপনি আপনার পড়াশোনার খরচ চালাবেন, অথবা আপনার পিতা যদি করে তাহলে আপনার পিতা এটা ডিক্লেয়ার করবে। সো এ হচ্ছে আপনার ব্যাংক রিলেটেড ডকুমেন্ট। এবং তৃতীয়তে আসি এখন আপনার এম্বাসি ফিস। সো প্রথমেই আপনারা যেটা করবেন, আপনারা টিউশন ফি দেওয়ার সাথে সাথেই এনরোলমেন্ট সার্টিফিকেটটা পেয়ে যাবেন। এনরোলমেন্ট সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে আপনারা এম্বাসির ডেট নিয়ে নেবেন। দিল্লি এম্বাসিতে মেইল করবেন, মেইল করলে ওরা আপনাকে একটা স্লট দিয়ে দিবে। ওই ডেটটার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে এবং এর ভিতরে ইন্ডিয়ান ভিসা আপনাদেরকে ম্যানেজ করতে হবে। এবং আপনি বলে রাখি, অন্যান্য দেশে এম্বাসি ফিসের জন্য শুধুমাত্র ডাবল এন্ট্রি ভিসাই দরকার হয়, কিন্তু স্লোভেনিয়ার ক্ষেত্রে আপনি যে কোনো ভিসা যদি থাকে তাহলে আপনি এম্বাসি ফেস করতে পারবেন। সেটা ট্যুরিস্ট ভিসাও হতে পারে, ইভেন মেডিকেল ভিসাও হতে পারে। আপনার যে কোনো একটা ভিসা হইলেই আপনি স্লোভেনিয়ার এম্বাসি ফেস করতে পারবেন, এখানে কোনো রেস্ট্রিকশন নাই। সো আপনার যে কোনোভাবে একটা ভিসা ম্যানেজ করে আপনারা এম্বাসি ফেস করবেন। এবং আরও একটা বিষয় আছে, যেহেতু এখন ইন্ডিয়ান ভিসা নিয়ে অনেক প্রবলেম হচ্ছে, সো আপনারা ডিরেক্ট দিল্লি হাই কমিশনে ইমেল করতে পারেন আপনার ডকুমেন্টগুলো দিয়ে, আপনার এনরোলমেন্ট সার্টিফিকেট সহ আপনার এডুকেশনাল ডকুমেন্টগুলো দিয়ে, যেন তারা আপনাকে একটা ডেট দেয়। সো এইভাবে অনেকে আসলে ভিসা পাইছে। সো আপনারা এটা ট্রাই করতে পারেন। সো আমি এটা বলবো না যে আপনি 100% এইভাবে ভিসা পাবেন, আপনারা ট্রাই করতে পারেন। আর দ্বিতীয়ত হচ্ছে যে প্রথম ইন্টারভিউটা হচ্ছে জাস্ট একটা ফর্মাল ইন্টারভিউ হয়। এখানে হচ্ছে আপনার ডকুমেন্টগুলো তারা নিবে। সো প্রত্যেকটা ডকুমেন্ট খুব সুন্দরভাবে করে নিয়ে যাবেন। আপনার যত এডুকেশনাল ডকুমেন্ট, আপনার পাসপোর্ট, আপনার এনআইডি, এগুলো নোটারি করে আপনি হচ্ছে অ্যাটাস্টেড করে নিয়ে যাবেন। এরপরে আসি হচ্ছে, এটা হয়ে গেলে আপনাকে ওই অপেক্ষা করতে হবে দ্বিতীয় ইন্টারভিউর জন্য। দ্বিতীয় ইন্টারভিউটা হয় হচ্ছে রিটেন। সো অনেকেরই ভিসা রিজেক্ট হয়েছে মূলত দ্বিতীয় রিটেন ইন্টারভিউটা খারাপ হওয়ার কারণে। এই জন্য আপনাদেরকে এই ব্যাপারটাতে খুব কেয়ারফুল থাকতে হবে। সো আপনি কোন সাবজেক্টের জন্য আসলে এনরোলড হয়েছেন সেটা মাথায় রাখবেন, এবং ওই ইউনিভার্সিটির কি কি সাবজেক্ট আছে সেই সাবজেক্টগুলোর সম্পর্কে ন্যূনতম একটা নলেজ যেন আপনার থাকে। যেন আপনাকে ফার্স্ট ইয়ারে কী কী সাবজেক্ট পড়বে, মানে সাবজেক্ট লিস্টটা আপনি প্রথমে দেখে নেবেন, এবং ওই সাবজেক্টের প্রত্যেকটার একটা রিভিউ আপনারা জেনে নেবেন যে আমি আসলে কিভাবে কোন কোন সাবজেক্ট পড়বো, এবং সেই সাবজেক্টগুলোতে কি কি পড়ানো হবে এবং কি কি টপিক পড়ানো হচ্ছে সেটা নিয়ে ন্যূনতম একটা নলেজ আপনার যেন থাকে। তাহলে আপনার সেকেন্ড ইন্টারভিউটা অনেক ইজি হবে। এবং সেকেন্ড ইন্টারভিউটা যেহেতু রিটেন, এবং আপনার সম্পর্কে, আপনার সাবজেক্ট সম্পর্কে এবং আপনার ইউনিভার্সিটি সম্পর্কে, এই তিনটা বিষয় যেন আপনার খুব ভালো মতো আপনি লিখতে পারেন, সেটা আসলে আপনি চর্চা করে নেবেন। এরপরে যদি আপনার দ্বিতীয় ইন্টারভিউটা যদি ভালো হয়ে থাকে তো আলহামদুলিল্লাহ আপনার ভিসা চলে আসবে। ভিসা চলে আসলে তখন আপনি আপনার টিআরপি কালেক্ট করবেন এবং আপনি আপনার বিমান টিকিট করে ফ্লাই করবেন স্লোভেনিয়াতে। সো ধন্যবাদ সবাইকে। যদি আরও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। এবং আরও যদি ডিটেল কোনো কিছু জানার দরকার থাকে তাহলে আপনারা আমাকে জানাবেন, আমি প্রয়োজনে আপনাদের জন্য নতুন আর একটা ভিডিও বানাবো। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।